আগস্ট পুলিশকে হত্যা করায় এবার কঠিনভাবে ফেঁসে গেছেন সমন্বয়ক এবং এনসিপির নেতাকর্মী। ইতিমধ্যে সেনাপ্রধানের কঠিন অ্যাকশন শুরু হয়েছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন। বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরো এক দফা রদবদল হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার 5 দিনের মধ্যে প্রথম দফা এবং 10 দিনের মধ্যে দ্বিতীয় দফায় বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হলো। বিএনপির আমলে নতুন আবদারটাকে আপনি অনেকটা মামার বাড়ির আবদার হিসেবেও দেখতে পারেন। সেই আবদার করেছে এনসিপি এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলছেন রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে, সংসদে ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে বাদ দিতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে। মানে রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে। গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের শান্তি হচ্ছে না। ক্রম নিষিদ্ধ এবং ফ্যাসিস্ট সংগঠনের নেতাকর্মীদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, রাষ্ট্রপতিকে কেন্দ্র করে কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে নাহিদ ইসলাম এবং অপরদিকে এনসিপির সমস্ত নেতাকর্মী এবং 5 আগস্টের সেই সমন্বয়করা কেউ রক্ষা পাবে না, তাদের প্রত্যেককে শাস্তি দেওয়া হবে। প্রিয় দর্শক শ্রোতা, তারা কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন। ইতিমধ্যেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশন নিয়েছেন 5ই আগস্টে পুলিশ হত্যাকে কেন্দ্র করে এনসিপি এবং সমন্বয়কদের বিরুদ্ধে। ইতিমধ্যে সেনাপ্রধানও কঠিন অ্যাকশন নিয়েছেন। আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। প্রফেসর ইউনূসের আমলে বঙ্গভবনে মব তৈরি করে বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে, সারা পৃথিবী থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে বহু কাণ্ড কারখানা করে, প্রধান বিচারপতির সঙ্গে আসিফ নজরুল বৈঠক করে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার মেটিকুলাস ডিজাইনের সবকিছু করার চেষ্টা করেও রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যখন সম্ভব হয়নি, সাংবিধানিক কারণেই সরিয়ে দেওয়া সম্ভব হয়নি এবং বিএনপির আপত্তির মুখে সরিয়ে দেওয়া সম্ভব হয়নি, তখন বিএনপির আমলে নতুন আবদারটাকে আপনি অনেকটা মামার বাড়ির আবদার হিসেবেও দেখতে পারেন। সেই আবদার করেছে এনসিপি এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলছেন রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে, সংসদে ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে বাদ দিতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে। মানে রাষ্ট্রপতিকে গ্রেপ্তারও করতে হবে। গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের শান্তি হচ্ছে না। এই কথা যখন নাহিদ ইসলাম বলছেন, তখন অন্যদিকে জামাতের সেক্রেটারি বলছেন রাষ্ট্রপতি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে তিনি নাকি রাষ্ট্রের গোপনীয়তা ভঙ্গ করেছেন। রাষ্ট্রের কি এমন গোপনীয়তা ভঙ্গ করেছেন? মানে প্রফেসর ইউনূস সরকারের আমলের মেটিকুলাস ডিজাইনের তথ্যগুলো ফাঁস করে দেওয়াটা কি রাষ্ট্রের গোপনীয়তা ভঙ্গ করা, নাকি সাংবিধানিক ব্যাপারটা তিনি যে রক্ষা করতে পেরেছেন সেই সফলতার গল্প বলাটা তার নিজের অধিকার? এই ব্যাপারগুলো নিয়ে হয়তো সামনে আরও বিতর্ক হবে। চলুন একটু জেনে দেখি জামাতের সেক্রেটারি জেনারেল তিনি আদতে গোপনীয়তা ভঙ্গ বলতে কি বোঝাতে চাচ্ছেন। তিনিও নাহিদ ইসলামের মতো রাষ্ট্রপতিকে অভিশংসন করে ইমপিচমেন্টের মাধ্যমে সরিয়ে দেয়া এবং তাকে গ্রেপ্তার করার ব্যাপারটা বলছেন কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের সেক্রেটারির কথা। তিনি বলছেন রাষ্ট্রপতি গোপনীয়তার শপথ ভঙ্গ করেছেন। রাষ্ট্রপতি নাকি শপথ ভঙ্গ করেছেন, এই অভিযোগ তার। কি বলছেন জনকণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, বিবৃতিতে জামাত সেক্রেটারি বলেছেন রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি। বলা হচ্ছে, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিভিন্ন বিষয় জনসম্মুখে প্রকাশ করায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জামাতের সেক্রেটারি। আজকে এই বিবৃতি তিনি দেন। বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রপতি পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সম্পৃক্ত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসম্মুখে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রের গোপন বিষয়ের মতো আমানত রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমানত রক্ষা করতে পারেননি। এতে দেশবাসীর মনে নানা প্রশ্ন, বিতর্ক, উদ্বেগ সৃষ্টি হয়েছে। আমি তার এই সাক্ষাৎকারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। একজন রাষ্ট্রপতি হিসেবে তার বক্তব্য জাতির সামনে তুমুল বিতর্ক ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। কি বিতর্কের জন্ম দিল সেটা একটা বড় প্রশ্ন। তিনি বলছেন সংবিধান, রাষ্ট্রীয় শপথ এবং সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নে তিনি জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন। রাষ্ট্রপতি নাকি জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলেছেন। রাষ্ট্রপতি পদে থেকে এমন বক্তব্য প্রদান করে তিনি শপথ ভঙ্গ করেছেন যা রাষ্ট্রের মর্যাদা ও ভাবমর্যাদার সঙ্গে একেবারে অসামঞ্জস্যপূর্ণ। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাংবিধানিক শালীনতা বজায় রাখা প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তির কর্তব্য। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে স্বচ্ছতা বজায় রাখা, জবাবদিহিতা, এটা রাষ্ট্রের সবার গুরুত্বপূর্ণ। তার পুরো বক্তব্য এত পড়তে পারছি না। এই পয়েন্টেই যদি আসি যে স্বচ্ছতা, জবাবদিহিতা এটা থাকা উচিত, তাহলে রাষ্ট্রপতি প্রফেসর ইউনূস সরকারের আমলের যে আমলনামা পত্রিকাকে বলেছেন, সেই আমলনামায় কি এটা আমরা পাই যে প্রফেসর ইউনূস সরকারের আমলে তাদের সরকারের কিংবা সরকার প্রধানের স্বচ্ছতা, জবাবদিহিতা, সংবিধান মানা এই ব্যাপারগুলো ছিল? সংবিধান না মানার যে হিস্ট্রিগুলো রাষ্ট্রপতি বলেছেন, তাতে করে প্রফেসর ইউনূস এবং তার সরকার এবং তার সরকারের পক্ষের শক্তি যারা ছিলেন তারা সবাই বিপদে পড়ে যাবেন। এরকম একটা আলোচনা যখন হচ্ছে, তখন বলা হচ্ছে রাষ্ট্রপতি গোপনীয়তার শপথ ভঙ্গ করেছেন। এই ভঙ্গ করেছেন এটুকু বলে জামাতের সেক্রেটারি তো মোটামুটি ক্ষান্ত দিয়েছেন, কিন্তু এনসিপি নেতা সরাসরি রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের কথা বলছেন। এর আগে আমরা দেখেছি তাদের নেতৃত্বে বঙ্গভবনের সামনে বিভিন্ন ব্যানার তৈরি করে মব তৈরি করা হয়েছে, যেটাও রাষ্ট্রপতি কালের কণ্ঠে সাক্ষাৎকারের মাধ্যমে বলেছেন। এবং রাষ্ট্রপতি যদি সাক্ষাৎকারে এত খোলামেলা ব্যাপারগুলো না
না বলতেন তাহলে আমরা অন্ধকারেই থাকতাম যে রাষ্ট্রপতিকে নিয়ে প্রফেসর ইউনূস সরকার মেটিকুলাস ডিজাইনে কতটা ধাপে ধাপে কত চেষ্টা করেছে সরিয়ে দিতে, এবং প্রফেসর ইউনূস নিজে রাষ্ট্রপতি হতে একটা সময় যখন সাংবিধানিক সংকটের ব্যাপারে এসেছে তখন সাবেক প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি করার চেষ্টাও করেছে, তারা করে ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার মূল দুইটা কারণ রাষ্ট্রপতি সেটাও উল্লেখ করে দিয়েছেন, তার নিজের দৃঢ়তা, সংবিধান রক্ষার দৃঢ়তা, এবং বিএনপি এবং তিন বাহিনী প্রধানের সমর্থন। যেখানে বিএনপির মতো আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি সব থেকে বড় দল, যারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, 209টা আসন একা পেয়েছে, তো তাদের আপনি মতামত গ্রহণযোগ্য মনে করবেন? সাথে তিন বাহিনী প্রধান যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মূল দায়িত্ব পালন করে, তাদের মতামত গ্রহণ করবেন? নাকি ওই 2-4 জন মববাদ যারা বঙ্গভবনের সামনে গিয়ে মব করলো এবং মবের নাটক করলো, একটা মেয়েকে নিয়ে নাটক করানোর কথাও রাষ্ট্রপতি বলেছেন, তাদের কথা বেশি গুরুত্বপূর্ণ হবে? এটা তো পাগলেও বোঝে যে বিএনপির সাপোর্ট প্লাস তিন বাহিনীর সাপোর্ট যেদিকে থাকবে সেদিকেই ঘটনা ঘটবে, এবং সেটা অবশ্যই সংবিধান রক্ষার পক্ষে ছিল। সুতরাং এখনকার এই বকবকানিগুলো এটা আসলে এক ধরনের পাগলের প্রলাপ হিসেবেই ভবিষ্যতে আখ্যা পাবে, এবং এই যে অভিশংসন করতে হবে রাষ্ট্রপতিকে এবং তাকে গ্রেপ্তার করতে হবে, এই জাতীয় বক্তব্য থেকে যত দ্রুত তারা সরে আসবে তত ভালো রাজনৈতিক অবস্থানে তারা থাকতে পারবে। তা না হলে যেটা মনে হবে সেটা হচ্ছে যে এখনও তারা প্রফেসর ইউনূস আমলের যে মপতন্ত্র, সেই মপতন্ত্র কায়েমের পথেই নিজেদেরকে নিয়োজিত রাখতে চাইছে বলে অনেকেই মনে করতে পারে। আমরা মনে করি যে রাজনীতি যারা করেন তারা সবাই সুশৃঙ্খল পরিশীলিত রাজনীতি করবেন। যেমন আজকে তারেক রহমান একটা উদাহরণ তৈরি করেছেন, মূলত ওই দৃশ্যের কারণেই নাহিদ ইসলাম খেপেছেন যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পাশাপাশি হাঁটছেন। এই দৃশ্য আসলে তারা নিতে পারেননি বলে রাষ্ট্রপতিকে অভিশংসন করা এবং গ্রেপ্তারের কথাও বলছেন তারা। তার মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট পক্ষ আদতে বাংলাদেশে একটা ইনক্লুসিভ পরিবেশ এবং সবাইকে নিয়ে যে থাকা যায় সমাজে, সেই পরিবেশ তৈরি হোক এটা তারা চান না। যে উদাহরণটা নেলসন ম্যান্ডেলা আফ্রিকায় তৈরি করেছিলেন, সেই উদাহরণটা তৈরি করার স্কোপ ছিল প্রফেসর ইউনূসের, যেটার একেবারে বিপরীত প্রান্তে গিয়েছিলেন প্রফেসর ইউনূস, এবং এখন তার শিষ্য সাকৃতরাও একই পথে থাকতে চাচ্ছেন। সেখান থেকে এতটুকু ব্যত্যয় ঘটেনি তাদের। বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরো এক দফা রদবদল হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার 5 দিনের মধ্যে প্রথম দফা এবং 10 দিনের মধ্যে দ্বিতীয় দফায় বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হলো। প্রথম দফায় 22শে ফেব্রুয়ারি 6 কর্মকর্তাকে বদলির পর দ্বিতীয় দফায় 26শে ফেব্রুয়ারি আরো 6 সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে এই আদেশ জারি করা হয়। দর্শক, সাধারণত সেনাবাহিনী সহ যে কোনো বাহিনীতে পদোন্নতি এবং রদবদল একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এতগুলো শীর্ষ পদে 2 দফায় এমন বড় ধরনের রদবদল সংশ্লিষ্ট মহলগুলোতে নানা আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মোহাম্মদ ইউনূসের আমলে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একটি পক্ষের সাথে সরকারের দূরত্ব ছিল ওপেন সিক্রেটের বিষয়। সেই সময় অধ্যাপক ইউনূস ও তার দপ্তরের সাথে যারা ঘনিষ্ঠ ছিলেন তাদের বেশিরভাগকে এখন কম গুরুত্বপূর্ণ পোস্টে বদলি করা হয়েছে। কাগজে কলমে চাকরিতে বহাল থাকলেও তাদের কাউকে এমন জায়গায় পোস্টিং দেওয়া হচ্ছে যেগুলো অলিখিত কিন্তু প্রচলিত অর্থে শাস্তিমূলক পোস্ট বলে বিবেচিত হয়। আবার সেনাবাহিনীর এমন বদলির সাথে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর প্রভাবের সাথে কোনো সম্পর্ক আছে কি না সে প্রশ্ন তুলেছেন কেউ। সেনা সংশ্লিষ্টরা মনে করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই যেভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বাহিনীর শীর্ষ পদ ঢেলে সাজাচ্ছে তাতে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে সেনাবাহিনীর হ্রাস শক্ত হাতে ধরার ইঙ্গিত দিচ্ছেন তারেক রহমান, আর তিনি সেটি করছেন ইউনূস প্রশাসনের ঘনিষ্ঠদের বাদ দিয়ে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশাসনিক ও নীতি নির্ধারণী পর্যায়ে সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ বা CAS হলেন সেনাবাহিনীর সর্বোচ্চ অধিনায়ক। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটি হলো কোয়ার্টার মাস্টার জেনারেল, সংক্ষেপে যাকে বলা হয় QMC। সর্বশেষ রদবদল অনুযায়ী ন্যাশনাল ডিফেন্স কলেজ বা NDCর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে বদলি করা হয়েছে। অধ্যাপক ইউনূসের আমলে এই পদে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান কিছুদিন ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা DGFI তে ছিলেন। তারপর QMG হিসেবে দায়িত্ব নেন। নতুন সরকারের আমলে লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদ থেকে বদলি করে NDCর কমান্ড্যান্ট করা হয়েছে। নতুন QMG শাহিনুল হক একসময় সেনা সদরের চিফ অফ জেনারেল স্টাফ বা CGS এবং সেনা সদর দপ্তরের মাস্টার জেনারেল অব দ্য অর্ডিন্যান্স বা MGO হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর তৃতীয় গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাধর পদটির নাম চিফ অফ জেনারেল স্টাফ বা CGS। সেনাবাহিনীর অপারেশন, গোয়েন্দা, তথ্য ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ের প্রধান তিনি। 22শে ফেব্রুয়ারি সেনা সদর দপ্তর থেকে জারি করা আদেশ অনুযায়ী আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা আরড্রকের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমানকে সেনাবাহিনীর সদর দপ্তরের চিফ অফ জেনারেল স্টাফ বা CGS করা হয়েছে। সেনাবাহিনীতে CGS এর পরের গুরুত্বপূর্ণ পদটি হলো প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO। সাধারণত সশস্ত্র বাহিনী বিভাগ বা AFG প্রধান হিসেবে তিনি কাজ করেন এবং প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে থাকেন। অধ্যাপক ইউনূসের আমলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO ছিলেন লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান।
রাখাইন করিডোর এবং নির্বাচন ইস্যুতে অধ্যাপক ইউনূসের সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দূরত্বের বিষয়টি নিয়ে গণমাধ্যমে অনেক খবর প্রকাশিত হয়েছিল। জনশ্রুতি আছে লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান অধ্যাপক ইউনূসের খুবই ঘনিষ্ঠ ছিলেন। 22 ফেব্রুয়ারি লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। দর্শক, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের রাষ্ট্রদূত হিসেবে কোনো রাষ্ট্রের দায়িত্ব পালনে না পাঠিয়ে কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি ন্যস্ত করা অনেকটা দপ্তরবিহীন কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়। লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান পাকিস্তানপন্থী অফিসার বলে জনশ্রুতি আছে, যদিও তিনি ভারত সেনাবাহিনীর সাথে প্রশিক্ষণে মোস্ট প্রমিজিং ফরেন স্টুডেন্ট ট্রফি জিতেছিলেন 2015 সালে। নতুন সরকার সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতির পর তাকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বা PSO হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 6টি পদের মধ্যে শেষটি হলো অ্যাডজুটেন্ট জেনারেল বা AG। তিনি সেনাবাহিনীর জনবল ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং আইনি বিষয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 26 ফেব্রুয়ারি নতুন অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে 19 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদকে প্রদান করা হয়েছে। মেজর জেনারেল হোসাইন আল মোর্শেদ এক সময় NSI এর মহাপরিচালক ছিলেন। অন্যদিকে মেজর জেনারেল হাকিমুজ্জামানকে অ্যাডজুটেন্ট জেনারেল পদ থেকে MISTর কমান্ড্যান্ট করা হয়েছে। দর্শক, দেখা যাচ্ছে নতুন সরকার 10 দিনের মধ্যে সেনাবাহিনীর 6টি সর্বোচ্চ গুরুত্ববহ পদের মধ্যে 4টিতেই পরিবর্তন এনেছেন। আবার এসব পদ থেকে যাদের বদলি করা হয়েছে তাদের নতুন কর্মস্থলগুলো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। সেনা সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকার আমলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে অধ্যাপক ইউনূসের দূরত্বের বিষয়টি একেবারেই ওপেন সিক্রেটের বিষয় ছিল। এক্ষেত্রে অধ্যাপক ইউনূসের দপ্তরের ঘনিষ্ঠ কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এবার তাদেরকে সরিয়ে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা জেনারেল ওয়াকারুজ্জামানের খুব ঘনিষ্ঠ হিসেবে সেনাবাহিনীতে জনশ্রুতি আছে। সদ্য পদোন্নতি প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান 2024 সালের 5 আগস্ট সরকারের পতনের পর জেনারেল ওয়াকারুজ্জামানের নিরাপত্তার জন্য বেশ ভূমিকা রেখেছিলেন। দর্শক, গত 10 দিনে সেনাবাহিনীর আরো গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। দেশের সবচেয়ে ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা DGFI এর মহাপরিচালকের পদে পরিবর্তন আনা হয়েছে। M&Q পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে DGFI এর নতুন মহাপরিচালক করা হয়েছে। আগের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মেজর জেনারেল জাহাঙ্গীর আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করায় সামরিক বাহিনীর অভ্যন্তরে অনেক কর্মকর্তাই বেশ অবাক হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সামরিক বাহিনীর ভঙ্গুর সম্পর্ক স্থিতিশীল রাখতে মেজর জেনারেল জাহাঙ্গীর আলম বেশ চেষ্টা করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীতে মোট 10টি পদাতিক ডিভিশন আছে। এর মধ্যে কৌশলগত দিক থেকে 4টি পদাতিক ডিভিশনকে বেশ গুরুত্বপূর্ণ বলে ভাবা হয়। এগুলো হলো 9 পদাতিক ডিভিশন সাভার, 24 পদাতিক ডিভিশন চট্টগ্রাম, 33 পদাতিক ডিভিশন কুমিল্লা এবং 55 পদাতিক ডিভিশন যশোর। প্রতিটি ডিভিশনের নেতৃত্বে থাকেন একজন মেজর জেনারেল, যাকে GOC বা জেনারেল অফিসার কমান্ডিং বলা হয়। এই 4টি গুরুত্বপূর্ণ ডিভিশনের মধ্যে 2টিতে রদবদল ঘটেছে সম্প্রতি। 55 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল JM ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে EBR একটা অদ্ভুত সার্কুলার দেখলাম দর্শক, যেখানে বলা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ এবং ফ্যাসিস্ট সংগঠনের নেতা কর্মীদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ। এটা হচ্ছে রাজশাহী রেঞ্জের DIG মোহাম্মদ শাহজাহান এই নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার DIG স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের অধীনে 8টি জেলার পুলিশ সুপারদের এই নির্দেশ পালনের কথা বলা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে শুধু রাজশাহী না, সারা বাংলাদেশেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। খুব অদ্ভুত ব্যাপার, একটু মনোযোগ দিয়ে শোনেন কি বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হইয়া নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠন সমীর যে নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, অর্থাৎ তারা মাঠ পর্যায়ে তৎপরতা হবে না বা মুক্তির পর শক্তিশালী হবে না সংগঠনকে জোরদার করার, অর্থাৎ সাংগঠনিক কার্যক্রমে যারা মনোনিবেশ করবে না, তাদেরকে বলা হচ্ছে যে জামিন হলে গ্রেপ্তার দেখানোর প্রয়োজন আপাতত নেই। প্রোটোকল ও প্রোটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন এবং বিধি অনুসরণ করতে হবে। এখন কথা হলো, এই পুরো সার্কুলারটাই তো আইনের শাসনের পরিপন্থী। কারণ ধরেন যদি জামিন পাওয়ার উপযোগী হয় তাহলে তো কোর্ট জামিন দেবে। এখন জামিন পাবে, অন্য মামলায় গ্রেপ্তার করা হবে, তার মানে তো এটা তো আদালতকে চ্যালেঞ্জ করা হলো যে আদালত তাকে মুক্তি দিল, কিন্তু জোর করে অন্য একটা মামলায় তাদেরকে শোন অ্যারেস্ট দেখাইতে হবে। এটা কিন্তু আইনের শাসনের পরিপন্থী হয়ে গেল। হ্যাঁ, একটা আছে যে যারা অর্থাৎ সংগঠন মানে কার্যক্রমের মধ্যে থাকবে না, সাংগঠনিক তৎপরতার মধ্যে থাকবে না, তাদের জামিন হলে গ্রেপ্তার না করার জন্য, এটা ভালো। কিন্তু ওই যে পুলিশের হাতে যদি এখন ওই ক্ষমতা দেওয়া হয় যে অমুক লোক সাংগঠনিকভাবে তৎপর হইতে হবে, সুতরাং যদি জামিনও হয় তাকে মানে গ্রেপ্তার করা হবে, তাহলে তো মানে আইন আদালত চলবে একদিকে আর পুলিশ চলবে আরেকদিকে, মানে ঠেলাঠেলি হবে। আদালত জামিন দেবে আর পুলিশ গ্রেপ্তার করবে। এটা কি ঠিক হলো কিনা, এটা বিবেচনা করা দরকার। কারণ আমি আইনের শাসনের কথা বলি,
যদি বলি যে রাষ্ট্র চলবে রাষ্ট্রীয় আইন অনুযায়ী, তাহলে তো এটা সাংঘর্ষিক হলো। তার মানে আমি জোর করে তাকে অ্যারেস্ট করাচ্ছি, যে সে জামিন পাচ্ছে কিন্তু অন্য মামলায় আমি বারবার গ্রেপ্তার করছি। এতে এক ধরনের অসাধুতা হবে। যারা সত্যিকার অর্থে নিরীহ নেতাকর্মী, বয়স্ক কর্মী, তাদেরকেও বলা হবে এই যে নির্দেশনা আছে, আপনি তো ইয়ে করবেন, অ্যাক্টিভ হবেন, আপনি তৎপরতা চালাবেন, সুতরাং মাল পানি ছাড়েন, তাহলে আপনাকে জামিন হলে গ্রেপ্তার করবো না। এগুলি হলো সুযোগ। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন, রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক মন্ডলী, সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে, কি হতে চলেছে আমাদের দেশে? দর্শক, 5 আগস্টকে কেন্দ্র করে কি আমাদের বাংলাদেশ আবার উত্তাল হয়ে যাবে? দর্শক, ইতিমধ্যে কিন্তু বর্তমান দেশের পরিস্থিতি কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। সেনাপ্রধান সবকিছু মিলে এখন কি করলে দেশের পরিস্থিতি ভালো হবে? দর্শক, এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।